আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি বাইজি কন্যা উপন্যাসের ৫১ এবং ৫২ নম্বর পর্ব। প্রিয় তোমার অভিমানী কণ্ঠস্বর কর্ণগোচর হতে ঈষৎ হাসিতে প্রণয়ের অধর কোণ আচ্ছাদিত হয়ে রইল। টের পেয়ে দ্বিগুণ অভিমানী হলো আর শাহিনুর বক্ষপট থেকে মাথা সরিয়েও নিল। সঙ্গে সঙ্গে অভিমানের সিক্ত কপোলদ্বয় নরম স্পর্শে চেপে ধরল প্রণয়। অভিমানী রক্তিম মুখশ্রীতে প্রগাঢ় চাহনি নিক্ষেপ করে আতুরে কণ্ঠে বলল, কে বলল তোমার কিছু নেই? এই তো আমিও আছি। ও আছে কথাটি শুনতেই শাহিনুরের পুরো দেহে তীব্র শিহরণ জেগে উঠল। প্রণয়ের বলা ও ধ্বনিটি যেন জগতের সকল দুঃখ কষ্ট ভুলিয়ে দিল। মুহূর্তে দুচোখ অশ্রুজলে ভরে উঠল তার। তা দেখে মৃদু হেসে প্রণয় বলল, অনেক ছুটেছে, এবার শরীরটা বিশ্রাম চায়। মাথা নিচু করে অশ্রুসিক্ত নয়নজোড়া লুকানোর চেষ্টা করল শাহিনুর। হাত বাড়িয়ে একে একে প্রণয়ের পরিহিত শার্টটির বোতাম খুলতে শুরু করলো। প্রণয়ের অধরে ফুটল প্রশস্ত হাসি। নিঃশ্বাসে চলল উচ্ছলতা। এত জটিলতার মাঝেও বউয়ের থেকে একটুকুনি যত্ন পেয়ে সুখ অনুভব করলো সে। এই যে অভ্যাসবশত সবসময় উদাম শরীরে ঘুমায় সে, অতি ক্ষুদ্র বিষয়টিও এমন মুহূর্তে ঠিক মনে রেখেছে শাহিনুর। সুখী মানুষ হতে খুব বেশি কিছুর প্রয়োজন নেই, এই এতটুকুই যথেষ্ট। চোখের পলকে বেশ কিছুদিন কেটে গেল। নতুন করে নতুন রূপে টোনাটুনির সংসার পাতল প্রণয় শাহিনুর। সংসারের কর্তা হলো সুজন, গিন্নি হলো শায়লা। নতুন সংসারের জন্য ধীরে ধীরে টুকিটাকি প্রয়োজনীয় আসবাবপত্র কিনতে শুরু করলো প্রণয়। দিনের বেলা লোক সমাগমে যাওয়াটা ঝুঁকিপূর্ণ, তাই বাজারঘাট থেকে যাবতীয় কেনাকাটা রাতেই সেরে ফেলে। অগ্রহায়ণ মাসে গুটিকণেক দিন পেরিয়ে গেছে। রাত ৯টার দিকে টুকটাক বাজার করে ফিরতেই সামান্তার মুখোমুখি হলো প্রণয়। স্বভাব সুলভ মিটিমিটি হাসতে হাসতে সে বলল, কী কী বাজার করলেন দেখি? প্রণয় মৃদু হেসে বাজারের ব্যাগটা তার হাতে দিয়ে বলল, দেখলে হবে না, যা যা পছন্দ নিতেও হবে। সামান্তা টিপ্পনি কেটে বলল, বউ ঝাঁটার বাড়ি দেবে। প্রশস্ত হেসে প্রণয় জবাব দিল, শুধু বউ হলে হয়তো দিত। শুধু বউ নয়, যে নারী কোনো পুরুষের হৃদয়ের রানী হওয়ার ক্ষমতা নিয়ে জন্মায় সে নারী শুধু বউ হবে কেন? সে তো আমার হৃদয়ের রানী। আপনার মাঝে কাব্যিক ভাবও আছে দেখছি। সবার মাঝেই থাকে, কেউ প্রকাশ করে কেউ করে না, বা কেউ প্রকাশ করতে পারে কেউ পারে না। কথার ফাঁকে বাজারের ব্যাগ থেকে একটি শশা বের করে ব্যাগ ফেরত দিয়ে সামান্তা বলল, এই শশাই খাই, এটাই প্রিয় আমার। প্রণয় ব্যাগ হাতে নিয়ে সামান্তাকে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হতেই শশায় এক কামড় দিয়ে সামান্তা পুনরায় বলল, এই পুরুষটা যদি কখনো পরনারীতে পা পিছলায় তখনও কি হৃদয়ের রানী ঝাঁটা হাতে নেবে না? বাড়ানো পা পূর্বের স্থানে নিয়ে সামান্তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো প্রণয়। অধর কোনো রহস্যময় হাসি ফুটিয়ে শান্ত স্বরে বলল, ঝাঁটা নয়, ইস্পাতের সরু ধারালো পাত দিয়ে একদম আমার দেহ থেকে মস্তক কর্তন করবে। গা শিউরে উঠল সামান্তার। বিস্মিত দৃষ্টিতে প্রণয়কে আগাগোড়া দেখে নিয়ে অস্ফুট স্বরে বলে উঠল, কি সাংঘাতিক! উষ্ট ধরে রহস্যময় হাসিটি বজায় রেখে স্থান ত্যাগ করল প্রণয়। বিড়বিড় করে সামান্তা বলল, এদের তো ডেঞ্জারাস লাভ। তারে করাঘাতের শব্দ শোনার সাথে সাথেই দ্বার খুলল শাহিনুর। প্রকৃতিতে শীতের প্রভাবাস পাওয়া গেলেও প্রণয়ের কপালে বিন্দু বিন্দু সেচ জল দেখতে পেল সে। কিঞ্চিত মন খারাপ করে বাজারের ব্যাগটা হাতে দিয়ে বলল, আজও হেঁটে এসেছেন? তৃপ্তিদায়ক হেসে শাহিনুরের পিছু পিছু পা চালালো প্রণয়। ঘরের এক কোণে বাজারের ব্যাগ রেখে অপর কোণায় গিয়ে জগ থেকে গ্লাসে পানি ভরতে শুরু করলো। প্রণয় তখন মিটিমিটি হাসছিল। শাহিনুরের আঁচলে ঘরমাক্ত মুখমণ্ডল মুছছিল। এই কাণ্ড এখন প্রায়শই ঘটে। কিঞ্চিত রাগ, সীমাহীন অভিমান নিয়ে শাহিনুরও স্বামী সেবা করে। মুখ মোছা শেষ হতেই ঘুরে দাঁড়িয়ে গ্লাস ভর্তি পানি এগিয়ে দিল শাহিনুর। প্রণয় তাই এক নিমেষে শেষ করে গ্লাস ফেরত দিয়ে বলল, মাত্র ৩ কিলোমিটার পথ হেঁটেছি, আরও ২ কিলোমিটার হাঁটতে পারলে শরীরটা আর একটু সুস্থ বোধ হতো। মুখ ভার করে শাহিনুরের শার্টের বোতাম খুলতে শুরু করলো। ক্ষীণ স্বরে বলল, ৩ কিলোমিটার পথে ভ্যান ভাড়া কি খুব বেশি? আপনার কাছে যে টাকা আছে তার থেকে এত কিছু হয় আর ভ্যান ভাড়া হয় না? বোতাম খোলা শেষে শার্টটা নিজেই খুলল প্রণয়। তা নিয়ে শাহিনুরে বাঁশ দিয়ে বানানো আলনায় রাখলো। প্রণয় নিঃশব্দে বিছানায় গিয়ে বসলো। এক নজর শাহিনুরকে দেখে নিয়ে মাথা নিচু করে ঠায় বসে রইল। গুটি গুটি পায়ে কয়েক কদম এগিয়ে পাশে বসে এসে শাহিনুর বসলো। নিঃশব্দে অতি সন্তর্পণে প্রণয়ের কাঁধে মাথাও রাখলো। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল প্রণয়। বলল, বসে খেলে রাজার ধনও ফুরিয়ে যায়। আমি তো রাজা নই নূর। হৃদযন্ত্র কেঁপে উঠল শাহিনুরের। কাঁধে রাখা মাথাটি তড়িৎ বেগে উঠিয়ে প্রণয়ের দিকে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল। ঘাড় ফিরিয়ে নিরুপায় দৃষ্টিতে তাকালো প্রণয়। মৃদু কণ্ঠে বলল, কত কাজ বাকি আমাদের। হাত খালি হয়ে গেলে চলবে কি করে? এটুকু সাশ্রয়ী তো হতেই হবে। সুন্দর একটা ভবিষ্যতের জন্য যখন এত কিছু ত্যাগ করেছি, তখন জমিদারের ছেলে হয়ে কৃষকের ন্যায় জীবনযাপনও করতে পারবো। বুকের ভিতর চিনচিন করে উঠল শাহিনুরের। সহ্য করতে না পেরে আচমকায় প্রণয়কে জড়িয়ে ধরল। কাতর কণ্ঠে বলল, আমার জন্য আর কত করবেন আপনি? এই ভালোবাসার প্রতিদান কি করে দেব আমি?
চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়লো প্রণয়। বলল, সারা জীবন পাশে থেকে ভালোবাসা দেবে? মুখ তুলে তাকালো শাহিনুর। মাথা নাড়িয়ে স্মিত হাসলো প্রণয়। মৃদু স্বরে বলল, যা কেমন দিন এসেই গেল। যাকে একটুখানি ছুঁয়ে দিলে লজ্জায় নুয়ে পড়তো, আর সে নিজেই কারণে সময় অসময়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আমায়। সময়ের স্রোতে, পরিস্থিতি বিবেচনায়, সম্পর্কের মায়াজালে কত পরিবর্তন খেয়াল করেছো? আচম্বিতে প্রণয়কে ছেড়ে চট করে উঠে পড়ল শাহিনুর। লজ্জায় রক্তিম হয়ে উঠল তার মুখবিহ্বর। এক ছুটে ঘর ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করলো, কিন্তু পারল না। কোনো ক্রমে লজ্জা লুকাতে আমতা করে বলল, অনেক রাত হয়েছে, খাবার বাড়ছি আমি, আসুন। মধ্যরাত অগ্রহায়ণের মাঝামাঝি সময় রাত জাগা পাখির ন্যায় জানালার বাসে বসে বই পড়ছিল সামান্তা। গ্র্যাজুয়েশন শেষ করে উপযুক্ত একটি চাকরির প্রত্যাশায় রয়েছে সে, কিন্তু ভাগ্য সহায় হচ্ছে না। দিনের পর দিন ছোটাছুটি করেও আশানুরূপ ফল পাচ্ছে না। একাকিত্বের জীবনে বিতৃষ্ণা আসার ভয়ে নিজেকে সর্বক্ষণ ব্যস্ত রাখা, হাসি খুশি রাখাই তার একমাত্র লক্ষ্য। নিঃসঙ্গতায় রাতের ঘুমটাও তেমন সঙ্গ দেয় না, ফলে একাকিত্বের সঙ্গী করে নেয় বিভিন্ন ঔপন্যাসিকদের সৃষ্টিকে। প্রকৃতি যেমন সাদা কুয়াশার চাদরে ঢাকা পড়েছে, ঠিক তেমনি মধ্যরাতের গাগাপন্ন শীতে নিজের শরীরটাকেও মখমলের চাদরে আবৃত করে নিয়েছে সে। বইয়ের অক্ষরে অক্ষরে শব্দ বুননে বোধ হয়ে থাকাকালীন হঠাৎ খক করে দরজা খোলার শব্দ পেল। মৃদু কেঁপে উঠে তৎক্ষণাৎ আবার স্বাভাবিকও হয়ে গেল। উকি দিয়ে গ্রিলের ফাঁকে স্পষ্ট দেখতে পেল নিত্যদিনকার চোখ জোড়ানো দৃশ্যটি। প্রাকৃতিক আহ্বানে রোজ রাতে একজোড়া কপোতিকে শৌচাগারের সম্মুখে দেখতে পাই সে। শায়লা যখন শৌচাগারের ভিতরে যায়, সুজন তখন শৌচাগারের দ্বারের সম্মুখে পিছমুখী হয়ে দাঁড়িয়ে থাকে। কেন জানি দৃশ্যটি বড় ভালো লাগে তার। যদিও প্রথম দিকে ভালো লাগেনি, বিষয়টা বাড়াবাড়ি লেগেছে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরেছে সুজন নামের পুরুষটি শায়লা নামের নারীটিকে প্রচণ্ড যত্ন মিশিয়ে ভালোবাসে। যে ভালোবাসা দেখে তার মন প্রাণ জুড়িয়ে যাওয়ার পাশাপাশি চোখে অশ্রুও ঝরে। অন্তকোণ স্বীকার করতে বাধ্য হয়, ভালোবাসা বেঁচে আছে, ভালোবাসা বেঁচে থাকবে। রোজকার নিয়মেই মধ্যরাতে ঘুম ভেঙে যায় শাহিনুরের। প্রণয়কে বিরক্ত না করে মনে প্রাণে সাহায্য গিয়ে একা একাই শৌচাগারের উদ্দেশ্যে পা বাড়ায়, কিন্তু বরাবরের মতোই ধরা পড়ে যায়। দরজা অবধি যেতেই বদ্ধ চোখে প্রণয় বলে ওঠে, আমি ছাড়া আর এক পাও নড়বে না। শাহিনুরও গাল ফুলিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। প্রণয় বিছানা ছেড়ে উঠে এসে যখন মৃদু হেসে তার হাত ধরে দরজা খোলে, শাহিনুর অভিযোগ করে বলে, এত চিন্তা কেন করেন? আমি কিন্তু ভীতু নই, নিজেকে রক্ষা করতেও জানি। কপট রাগ দেখিয়ে প্রণয় বলে, তুমি ভীতু নয়, তুমি হচ্ছে বোকা সাহসী। আর আমি তোমাকে নিয়ে চিন্তা করি না, আমি তোমায় চোখে হারাই। জানালার পাশে বসে প্রণয়কে এক পলক দেখে নিয়ে পুনরায় বই পড়ায় মনোযোগ দিল সামান্তা। ওষ্ঠক্ষণে মৃদু হাসি লেপ্টে আছে তার। কথিত আছে, ভালোবাসা দেখতেও ভালো লাগে। সত্যি ভীষণ ভালো লাগে তার। এই দম্পতিকে দেখলে ভীষণ সুখ লাগে। যে ভালোবাসা দেখতে এত ভালো লাগে, এত সুখ লাগে, সে ভালোবাসা পাওয়ার অনুভূতি না জানি কত ভয়াবহ ভালো লাগার, ভয়াবহ সুখের। কুয়াশাচ্ছন্ন পরিবেশে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকার পর এদিক ওদিক দৃষ্টিপাত করতে শুরু করলো প্রণয়। তখনই আচমকা সামান্তাকে নজরে পড়ল। ভ্রুযুগল কুঁচকে গেল তার। শাহিনুর বেরিয়ে এসে প্রণয়কে হতভম্ব রূপে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। তার দৃষ্টি অনুসরণ করে সামান্তার জানালার দিকে তাকিয়ে চমকে উঠল। পুনরায় প্রণয়ের পানে দৃষ্টি নিক্ষেপ করে থমকানো কণ্ঠে প্রশ্ন করলো, সামান্তা আপাকে দেখে আপনিও কি রোমানা আপাকে ভাবেন? ভীষণ মিল ওদের। আনমনে কথাটি বলে ফেলল প্রণয়। পরক্ষণে সম্মিত ফিরে পেল। অবাক চোখে তাকালো শাহিনুরের দিকে। শাহিনুরের চোখ জোড়া অস্বচ্ছ, কিন্তু সে চোখের ভাষাগুলো স্বচ্ছ। তাই বলল, মিল অমিন দুটো রয়েছে। স্বাভাবিক ও আমাদের রোমানা নয়, ও সামান্তা। ঘরে চলো, শীত লাগছে না? মাথা নিচু করে পা বাড়ালো শাহিনুর। প্রণয় শট করে এগিয়ে ওর হাত কাত চেপে ধরে বুকে টেনে নিল। ও ঘরের জানালা থেকে উঁকি দিয়ে সামান্তা দেখলো সে দৃশ্য। ওদের মধ্যে কি কথোপকথন হলো শুনতে পায়নি সে, তবে বুঝলো তাকে নিয়েই কথা হয়েছে। সুজন তার দিকে তাকিয়েছিল বলে শায়লারা তো অভিমান। সত্যি মেয়েটা বাচ্চা, বড় অবুঝ। কুয়াশায় মোড়ানো পৌষের সকাল, গোসল সেরে উঠোনের মাঝখানে পাতানো বাঁশের আরে কাপড় শুকাতে দিচ্ছিল শাহিনুর। হঠাৎ যেন বিদঘুটে এক গন্ধ হুড়মুড়িয়ে নাকে ঢুকলো তার। কোনো রকমে কাপড় আরে মেলে দিয়ে নাক চেপে ধরলো সে। দম বন্ধকর পরিস্থিতিতে শ্বাসরোধ হয়ে কাশতে শুরু করলো। তীব্র কাশির ফলে পেট চাপ পড়ায় বমি করে দিল নিমেষেই। সঙ্গে সঙ্গে পিছন থেকে অপরিচিত এক পুরুষালী কণ্ঠস্বর ভেসে উঠল, আমি তো বিয়ে টিয়ে করিনি, এমন সুশ্রী বধূ আমার বাড়িতে কি করে? জ্বলন্ত সিগারেট শেষ দুটো টান দিতে দিতে শাড়ি পর্যবেক্ষণ করলো সামনের সুশ্রী নারী মূর্তিকে। কিঞ্চিত ত্বরান্বিত হয়ে সিগারেটের শেষ অংশটুকু মাটিতে ফেলে দিল। ভাবুক দৃষ্টিতে তাকিয়ে পাত দিয়ে পিষেও ফেলল। পুরুষালী কণ্ঠস্বর শুনতে পেয়ে দুর্বল চিত্তে উঠে দাঁড়ালো শাহিনুর। এক হাতে শাড়ির আঁচলে মাথায় ঘোমটা তুলে নিল, আর এক মুহূর্তে উঠানে ব্যয় করল না সে। আরেক হাতে বালতি উঠিয়ে চঞ্চল পায়ে ঘরে গিয়ে দাঁড় রুদ্ধ করে দিল। ভ্রু কুচকে চিন্তামগ্ন হয়ে ঠায় দাঁড়িয়ে রইল শারিম।
দু চোখের তারায় ভেসে উঠল শাহিনুরের স্নিগ্ধ কোমল মুখশ্রী। চোখ ধাঁধানো সৌন্দর্য অবলোকন করে অপরিচিত নারীটির সৌন্দর্যের আলোক রশ্মির তীব্র আলোয় দৃষ্টিভ্রম হলো। মাথা ছিমছিম করে উঠল। বিড়বিড় করে বলল, এ তো আহামরি সুন্দরী। ঘর থেকে বেরিয়ে এলো সামান্তা। মিটিমিটি হাসতে হাসতে বলল, পরের বউয়ের দিকে নজর দিতে নেই ভাইয়া। শরীর ঝাঁকুনি দিয়ে উঠল শারীমের। সামান্তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, নজর দেয়নি, নজরে পড়ে গেছে। মাথা দুলিয়ে হেসে সামান্তা বলল, নজরে পড়ার মতোই সুন্দরী মেয়েটা। সামান্তার বড় ভাই শারীম দুদিনের ছুটিতে গতকাল মাঝরাতে বাড়িতে এসেছে। তাদের বাড়িতে নতুন ভাড়াটিয়া উঠেছে, এ ব্যাপারে সে জানতো। তাই সামান্তাকে বলল, যারা উঠেছে তাদের মধ্যে পুরুষ লোকটির নাম সুজন না? হ্যাঁ, তোমাকে তো সব বলেছি। শারীম চিন্তিত দৃষ্টিতে সামান্তার দিকে তাকিয়ে বলল, তা বলেছিস, সুজনের সঙ্গে আলাপ করিয়ে দিস আজ। বুঝতে তো পারছিস দিনকাল ভালো না। তারা যেমনই হোক, যত সমস্যাতেই পড়ুক, অপরিচিতদের এত বিশ্বাস করা উচিত না। সামান্তা কিছুটা শান্ত কণ্ঠে বলল, মেয়েটা প্রেগনেন্ট ভাইয়া। এরপর আর অবিশ্বাস করিনি। বুঝলাম, বাকিটা ওদের সঙ্গে পরিচয় করে দিস, বুঝে নেব। গর্ভাবস্থার 3 মাস চলছে। খাওয়া দাওয়া নিয়ে কিছুটা সমস্যা হলে এ পর্যন্ত বমি হয়নি। তাই ভীষণ ভয় পেয়ে গেল শাহিনুর। ভয় থেকে ঘুমন্ত প্রণয়কে জাগিয়ে তুলল। চোখ মুখ লাল করে বিধ্বস্ত মুখে প্রণয়ের দিকে তাকিয়ে আছে সে। সুন্দর মিষ্টি পরিপূর্ণ সুখকর একটি রাতের পর ঝলমলে একটি সকালের প্রত্যাশা করেছিল প্রণয়। কিন্তু শাহিনুরের বিধ্বস্ত রূপ দেখে নিভে গেল সে। তার দুনিয়া যেন অন্ধকার হয়ে এলো। রাতের সূচনায় যে তাকে দৈহিক সুখ দিয়ে সমাপ্তি উষ্ণ বুকে প্রশান্তি ভরে ঘুমাতে সাহায্য করে, দিনের সূচনায় তার এমন অসুখে বিধ্বস্ত রূপ নিশ্চয়ই কাম্য নয়। দুহাত বাড়িয়ে শাহিনুরের কপলদায় চেপে ধরল প্রণয়। উৎকণ্ঠিত হয়ে বলল, কি হয়েছে? কিছুক্ষণ আগে বমি হয়েছে, আমার পেটে ব্যথা করছে। নড়ে উঠল প্রণয়। এক পলক শাহিনুরের উদরে তাকিয়ে বলল, খালি পেটে থাকার কারণে বোধ হয়। তার জন্য নয়, সিগারেটের গন্ধে হয়েছে এমন। কিভাবে? সামান্তার মামা খাচ্ছিল, না অন্য কোনো একজন লোক চিনি না আমি। চিন্তান্বিত হয়ে প্রণয় বলল, তুমি কিছু খেয়ে নাও, আমি গোসল সেরে আসছি। অপরিচিত লোকটা কে সেটাও দেখে আসছি। মাথা নাড়িয়ে সম্মতি দিল শাহিনুর। প্রণয় তার ললাটে আদরে চুমু খেয়ে বিছানা ছাড়ল। রাত থেকেই বুকের ভিতরে অদ্ভুত কষ্ট হচ্ছে তার। ঘুম ভাঙতে সে কষ্ট যেন গাঢ় হলো। সে করে টানে বারবার স্মরণে আসছে পরিবার পরিজনদের। ভুলে থাকার চেষ্টা করেও ভুলতে পারছে না। অন্তঃকোণে ঠিক যন্ত্রণা হচ্ছে তাদের জন্য। আম্মাকে মনে পড়ছে। কেমন আছে আম্মা? কেমন আছে ভাই অঙ্গন? 2 ভাইয়ের কবর কি পাশাপাশি দিয়েছে? মন তাহার কী অবস্থা? সে সুস্থ আছে তো? আর সখিনা, যার গর্ভে অঙ্গনের ছোট্ট একটি অংশ বেড়ে উঠছিল, তাকে কি বাঁচিয়ে রাখা হয়েছে? আদরের ছোট্ট ভাইটার শেষ অংশটুকু টিকে আছে তো? অসহ্য যন্ত্রণায় বুকটা ছটফট করতে শুরু করলো। রক্তের সম্পর্কীয় আত্মীয় আপনজনদের অবস্থান জানার জন্য কলিজাটা মচড়ে উঠল ক্ষণে ক্ষণে। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। সন্ধ্যার পর বাইরে গেল প্রণয়। 10 মিনিটের মাথায় সামান্তা আর শারীম এলো দুজনের সঙ্গে দেখা করতে। এসে দেখলো সুজন শায়লার ঘরে দরজায় তালা ঝুলছে। অবাক হলো শারীম। বলল, এরা কই গেছে? সামান্তা অবাক হলো না, বরং মুচকি এসে ডাকলো, শায়লা আছো? শাহিনুর শান্ত কণ্ঠে জবাব দিলে, হ্যাঁ আপু, উনি বাইরে গেছেন। সামান্তা বলল, তাহলে পরে আসবো। বিস্মিত হয়ে শারীম সামান্তার দিকে তাকিয়ে রইল। বলল, এসব কি? জ্যান্ত মানুষকে তালা দিয়ে বাইরে যেতে হয় কেন? পালিয়ে যাবার আশঙ্কা আছে নাকি? আমার মনে হয় ভদ্রলোক বউ পালিয়ে যাওয়া নিয়ে নয়, বউ ছিনিয়ে নিয়ে যাওয়ার আশঙ্কায় থাকে। দুষ্টু এসে শারীম মাথা দোলালো। বলল, ঘরে এমন সুন্দরী বউ থাকলে কিছু পুরুষ উন্মাদ হয়ে যায়। কতটা সত্য। প্রণয় ফিরল বেশ রাত করে। বরাবরের মতো আজ শাহিনুর রাগ অভিমান কিচ্ছুটি করলো না। বাজারের ব্যাগ হাতে নিয়ে ভালোবাসার সিদ্ধ চাউনি নিক্ষেপ করে শুধালো, আজ এত দেরি হলো যে? পোশাক পরিবর্তন করতে করতে প্রণয় বলল, ডাকঘর খুঁজতে গিয়েছিলাম, ভাবছি আম্মাকে একটা চিঠি পাঠাবো। কেঁপে উঠল শাহিনুর। তড়িৎ গতিতে প্রণয়ের সামনে এসে দাঁড়ালো। ভয়ার্ত কণ্ঠে বললে, কেন? কোমরের লুঙ্গি প্যাঁচ দিয়ে বেঁধে শাহিনুরকে কাছে টেনে দিল প্রণয়। তার শ্যামবর্ণ বুকের ঘন কালো লোমগুলো সেচ জলে লেপ্টে রয়েছে। সে বুকে নাক ডুবিয়ে দিল শাহিনুর। প্রণয় ক্ষীণ কণ্ঠে বলে উঠল, আমার জন্য বড় চিন্তা হয় নূর। অঙ্গনের জন্য ঘুম আসে না। এই দুটো মানুষের খোঁজ না নিয়ে শান্তি পাচ্ছি না। আপাতত একটা চিঠি পাঠাই, আম্মা শান্তি পাবে। আমার শান্তিটা পরেই আসুক। চোখ মেলে তাকালো শাহিনুর। এ বিষয়ে একটু শব্দ উচ্চারণ করলো না সে, বরং অন্য কথায় চলে গেল। সবার জন্য ভাবেন, শুধু নিজেকে ছাড়া। মৃদু হাসলো প্রণয়। বলল, আমাকে নিয়ে ভাবার জন্য তুমি আছো তো? অভিমানে আরক্ত হয়ে দুহাতে প্রণয়ের গাল দুটো স্পর্শ করলো শাহিনুর। বলল, মুখের কি অবস্থা দেখেছেন? ভয় লাগে আমার। দাড়ি গোঁফ চুল কিছুই তো কাটছেন না। কত টাকার খরচ হবে? বড় উন্মাদ লাগে আপনাকে। শব্দ করে হেসে ফেলল প্রণয়। শাহিনুরের কপালে কপাল ছুঁয়ে শীতল কণ্ঠে বলল, আরে বোকা, টাকার জন্য না, ইচ্ছে করেই কাটায়নি। ভদ্রলোকের বেশভূষা পরিবর্তন করেছে, এই যা।
চেনা মুখটা একটু অচেনা করার পায় তারা। ভুলে যাচ্ছ কেন? আমি তোমার প্রণয় নই, আমি তোমার সুজন। আশ্চর্য হয়ে শাহিনুর বলল, না, আপনি কোনো সুজন নয়, আপনি আমার ডাক্তার সাহেব। সহসা শাহিনুরের থেকে ছিটকে ছড়ে গেল প্রণয়। কঠিন হয়ে উঠল তার মুখবয়ব। বুকের ভিতর ধক করে উঠল শাহিনুরের। এক ঢোক গিলে 2 কদম এগিয়ে গেল। অস্থির চিত্তে চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করল প্রণয়। লুকানোর চেষ্টা করলো নিজের ব্যর্থতাকে। শাহিনুর 2 হাত বাড়িয়ে আবারও প্রণয়ের কপাল জোড়া আঁকড়ে ধরল। ক্রোধ ব্যথা হতে সুরে বলল, এমন করছেন কেন? কিঞ্চিত সরে যাওয়ার চেষ্টা করলো প্রণয়। স্বামীকে শান্ত করার মন্ত্র সে জানে, তাই আরও কাছাকাছি চলে গেল। নিজের ভেজা কোমল অধৈর্যগোল ছুঁয়ে দিল প্রণয়ের শুষ্ক কঠিন অধৈর্যগোলে। 2 চোখ আবদ্ধ করে নিল প্রণয়। এক হাতে শাহিনুরের পিঠ আঁকড়ে ধরল। অধর ছেড়ে দাড়ি ভর্তি গালে যত্নশীল একটি চুমু দিল শাহিনুর। চোখ বুঝে ভারী নিঃশ্বাস ছেড়ে রুদ্ধ হয়ে আসা কণ্ঠে প্রণয় বলল, ডাক্তার সাহেব বলে আমায় তুমি আর যন্ত্রণা দিও না নূর। আজ থেকে তুমি বরং আমায় বাবুর আব্বু বলে ডেকো। শাহিনুরের বুকের ভিতরটা হু হু করে উঠল। তীব্র এক কষ্টে বুকটা ভারী হয়ে গেল তার। তর্জনী দ্বারা স্বামীর ঠোঁট চেপে ধরল। অসহায় চোখে তাকিয়ে কাতর কণ্ঠে বলল, চুপ, আমি সারা জীবনে আপনাকে ডাক্তার সাহেব ডাকবো। আপনি আমার ডাক্তার সাহেব, আপনি আমাদের ডাক্তার সাহেব। দুনিয়ার মানুষগুলোর মতো আমরা স্বার্থপর নই। আপনার স্থান আমার কাছে এক, অদ্বিতীয় এবং অনন্ত। 2 চোখ ঝাপসা হয়ে এলো প্রণয়ের। বুকের উপর ভারটা যেন কমে গেল অনেকটাই। শাহিনুরের তর্জনীতে আলতো চুমু খেলো। তর্জনী সরিয়ে 2 পায়ের গোড়ালি উঁচিয়ে প্রণয়ের ললাট চুম্বন করলো শাহিনুর। এত এত ভালোবাসা পেয়ে শক্তিবদ্ধ উন্মাদ হয়ে উঠল প্রণয়। সমস্ত বিষাদ ভুলে প্রণয়ের ঢেবে ঢেবে অতল গভীরে হারিয়ে গেল দুজনে। শারীন চলে যাবে, রাত 9টায় রওনা দেবে সে, তাই সপ্তাহের দিকে সামান্তাকে নিয়ে সুজনদের ঘরে গেল। সারিম ঘরে বসতে দেওয়াতে একেবারেই মন মারেনি। তবু আলাদা ঘর না থাকায় বসতে দিল প্রণয়। শাহিনুরকে বলল 3 কাপ চা বানাতে। আলাপ চাইতার এক পর্যায়ে শারীন বলল, চুলদারির তো বেহাল দশা, মুখে ঘরে তালা দিয়ে রেখে শুধু বাজার করারই সময় পান নাকি? তীক্ষ্ণ খোঁচাটা আর নিমিষেই ধরে ফেলল প্রণয়। স্বভাবের বাইরে গিয়ে মৃদু হাসল সে। বলল, আপনি যেন কি করেন? দেশের আবর্জনা ছাঁটাই করি। কথাটি বলেই হো হো করে হেসে উঠল শাহিন। শাহিনুর 3 কাপ চা নিয়ে তাদের সামনে ধরতেই চট করে 1 কাপ নিয়ে নিল শারীন। শাহিনুরকে আপাদমস্তক দেখে নিয়ে প্রণয়কে বলল, ডোন্ট মাইন্ড, ফান করছি। তা ভাবির পড়াশোনা কত দূর? শাহিনুর সামান্তা প্রণয়কে চা দিয়ে প্রণয়ের পাশে লুকিয়ে বসে রইল। প্রণয় চায়ের কাপে 1 চুমুক দিয়ে বলল, বেশি দূর নয়, স্কুল অবধি। মৃদু হাসল শারীন। কয়েক চুমুকে চা শেষ করে হঠাৎ বলল, আচ্ছা সুজন সাহেব, আপনার সঙ্গে পরে কথা হবে, এখন আসি। শারীন চলে গেল। পেছন পেছন গেল সামান্তা। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল প্রণয়। শাহিনুর বলল, লোকটা সুবিধার না। বাঁকা হেসে প্রণয় বলল, বুঝতে পারছি, কী করবো বলো, দুনিয়াটাই এমন। নিজের বাড়িতে, নিজের ঘরে, নিজের পরিবারে তোমাকে নিয়ে স্বস্তি পাইনি, বাইরে কি করে পাবো? মধ্যরাত হঠাৎ দরজায় মৃদু টোকা পড়ল। কেউ যেন অগোচরে দরজায় টোকা দিয়ে তাদের ডাকছে। ঘুমে বিভর প্রণয় আচমকাই চোখ খুলল। কয়েক সেকেন্ড চুপ থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। শাহিনুরকে ডেকেও তুলল। শাহিনুর উঠে বসে গায়ের কাপড় ঠিক করে নিতেই প্রণয় গিয়ে দরজা খুলল। সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে ঘরের ভিতর ঢুকে সামান্তার দরজা আটকে দিল। তীব্র শীতেও তরতর করে ঘামছে সে। হাত পা থরথর করে কাঁপছে। ভয়ে শিউরে উঠে প্রণয়ের পিঠ খামছে ধরল শাহিনুর। প্রণয় তাকে অভয় দিয়ে সামান্তার দিকে তাকালো। সামান্তা বার কয়েক ঢোক গিলে শঙ্কিত কণ্ঠে বলল, আপনি এক্ষুনি এই মুহূর্তে শাইলাকে নিয়ে পালান। ভাইয়া ফোর্স নিয়ে আসছে, তাড়াতাড়ি করুন। প্রণয়ের 6ষ্ঠ ইন্দ্রিয় পূর্বেই কিছুটা টের পেয়েছিল, তাই সময় নষ্ট করলো না। সামান্তার দেখানো পথ দিয়ে শাহিনুরের হাত ধরে বেরিয়ে পড়ল। সামান্তাদের বাড়ির পিছনের দিকে শেষ সীমানায় গিয়ে হঠাৎ প্রণয় দাঁড়িয়ে পড়ল। সামান্তার দিকে তাকে জিজ্ঞেস করলো, আপনার ভাই আইনের লোক? মাথা নাড়িয়ে সামান্তা বলল, হ্যাঁ। প্রণয় মৃদু হেসে বলল, আমাদের সাহায্য করার কারণ? আপনি পালান সুজন, এখন এত কথা বলার সময় নেই। 2 পায়ে গিয়ে থেমে গিয়ে পিছু ঘুরল প্রণয়। সামান্তা হতভম্ব হয়ে চেয়ে বলল, নিজের 2টো ভাইকে মার্ডার করা আসামি কাউকে কি করে এতটা ভালোবাসে? প্রণয়ের মনে পড়ল তার স্ত্রীর করা 2টো খুনের দায় সে নিজে নিয়েছে। তাই সামান্তাকে বলল, একজন পুরুষ যদি নারীকে নিখুঁতভাবে ভালোবাসতে পারে তাহলে তার জন্য সব করতে পারে। 2-1টা খুনও অস্বাভাবিক কিছু না। একটু থেমে সামান্তার হতভম্ব মুখের দিকে শান্ততে দৃষ্টিতে তাকালো। মনে পড়ে গেল শাহিনুরের হাতে তার 2টো ভাই খুন হয়েছে। এক ঢোক গিলে রুদ্ধশ্বাস ত্যাগ করলো। ক্ষীণ কণ্ঠে পুনরায় বলল, পুরুষের জোরালো প্রেম আর নারীর জোরালো ঘৃণা বড় ভয়ঙ্কর হয় সামান্তা। আপনার করা এই উপকার কোনোদিন ভুলবো না। আসছি, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি। কুয়াশায় মোড়ানো রাতের অন্ধকারে হারিয়ে গেল ওরা। 2 চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ল সামান্তার। বিড়বিড় করে বলল, আপনার শায়লা বড় ভাগ্যবতী সুজন, আপনারাও ভালো থাকবেন। পুলিশি গাড়ির হর্ন শুনতে কেঁপে উঠল সামান্তা। দৌড়ে বাড়ির পেছন দিয়ে বাড়িতে ঢুকলো সে। বাড়ির সামনের মেইন গেটের শব্দ করে ডাকছে শারীন।
নিজেকে ধাতস্থ করে তড়িৎ বেগে ঘরে ঢুকে সানজি খানমকে ডেকে তুলল। বলল, আম্মা, ভাইয়া তার ফোর্স নিয়ে এসেছে। সুজন ছদ্মনামে এই বাড়িতে রয়েছে, ও আসলে খুনের আসামি। সানজি খানম চেঁচিয়ে উঠল, বিছানা ছেড়ে উঠে বলল, সে কি করে এসব জানলি তুই? আমরা একজন খুনিকে জায়গা দিয়েছি? আমি সন্ধ্যায় জেনেছি আম্মা। ভাইয়া খুব গোপনভাবে শুধু আমাকে বলে গেছে। গতকাল শায়লাকে দেখে চেনেননি, কিন্তু আজ সুজনকে দেখেই চিনেছে। সুজনের একটি ছবিও আছে ভাইয়ার কাছে। শুনেছি ওনার আসল নাম প্রণয় চৌধুরী। তুমি তাড়াতাড়ি গেট খুলে দাও, ওরা সুজনকে ধরতে এসেছে। শির দ্বারা বেয়ে শীতল স্রোত নেমে গেল সানজি বেগমের। মাথা খুলছিল, তা তবুও কোনোরকমে নিজেকে ঠিক রেখে এগিয়ে গেল মেন গেটের দিকে। চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেললো সামান্তা। বিড়বিড় করে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করলো, ওদের তুমি নিরাপদে রেখো প্রভু। তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন সবাই সুস্থ থাকুন আর ভালো থাকুন। পর্বটিতে লাইক করে যান এবং পরবর্তী গল্পটি সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে যাবেন। আল্লাহ হাফেজ।